এটি 1570 বছর আগের কথা, যখন রোমান সাম্রাজ্য বারবারিয়ান উপজাতি দ্বারা আক্রান্ত হয়েছিল। তখন রোমান সাম্রাজ্য বারবারিয়ান উপজাতি ও হুনসদের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। এই আক্রমণ রোমান সাম্রাজ্যের বহু শহর ধ্বংস করে দেয়। সেই সময় হাজার হাজার মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু একদিকে অ্যাড্রিয়াটিক সাগর আর অন্যদিকে তিরেনিয়ান সাগর তাদের পথ আটকে রেখেছিল। তাদের কাছে একমাত্র বিকল্প ছিল সমুদ্রপথের কাছাকাছি দ্বীপগুলোতে আশ্রয় নেওয়া। তারা দ্বীপে পৌঁছানোর পর আক্রমণ থেকে রক্ষা পেলেও দ্বীপগুলোর মাটি এতটাই নরম ছিল যে সেগুলোর ওপর একজন মানুষও ঠিকভাবে দাঁড়াতে পারত না। তবে প্রতিকূলতাকে অগ্রাহ্য করে তারা অসাধারণ প্রকৌশল দক্ষতার মাধ্যমে দালান, খাল এবং সেতু নির্মাণ শুরু করে। এভাবেই গড়ে ওঠে আজকের ভেনিস শহর। এখানে না ছিল রাস্তা, না ছিল শক্ত জমি, না ছিল বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা। তবু সংকল্প আর সৃজনশীলতার জোরে ভেনিসের মানুষ কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিল, জ্ঞানগোপনের আজকের ভিডিওতে আমরা জানব সে কথা। যে ছোট ছোট দ্বীপে দাঁড়ানো সম্ভব ছিল না, সেখানে কিভাবে হাজার বছর আগে এত বড় শহর তৈরি হল। যখন রোমান সাম্রাজ্য পতনের মুখে কিছু শরণার্থী এই দ্বীপে এসে আশ্রয় নেয়, কিন্তু দ্বীপের মাটি ছিল এতটাই নরম যে তার উপর কোনো কিছু রাখলেই তা ভেতরে ডুবে যেত। সে সময় অনেকেই দ্বীপ ছেড়ে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু ফিরে যাওয়া মানে ছিল নিশ্চিত মৃত্যু। বারবারিয়ান উপজাতি, যারা উত্তর ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল, রোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে আক্রমণ চালায়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে শরণার্থীরা বাধ্য হয়ে এই নরম মাটির দ্বীপেই বসবাস শুরু করে। উপকূল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে শতাধিক মার্শি আইল্যান্ড ছিল, তবে নরম মাটির কারণে সেগুলো বসবাসের অনুপযোগী ছিল। একদিন এক শরণার্থী ডুবে যাওয়া থেকে বাঁচতে নৌকার বৈঠা মাটিতে পুঁতে দেয়। কয়েক ফুট নিচে যাওয়ার পর বৈঠাটি শক্ত মাটিতে আটকে যায়। এখান থেকেই ভেনিস শহরের ভিত্তি গঠনের একটি যুগান্তকারী ধারণার জন্ম হয়। পরবর্তীতে কয়েক কিলোমিটার দূরে বর্তমান ক্রোয়েশিয়ার জঙ্গল থেকে গাছের মোটা গুঁড়ি সংগ্রহ করা হয়। এই গুঁড়িগুলো হাতুড়ি দিয়ে মাটির 5 মিটার গভীরে পোঁতা হয়। শক্ত মাটিতে পৌঁছে গুঁড়িগুলো স্থির অবস্থায় আটকে যেত। গুঁড়িগুলো একে অপরের কাছাকাছি পুঁতে একটি স্থিতিশীল প্ল্যাটফর্ম তৈরি করা হয় এবং এর উপরিভাগ সমানভাবে কেটে কাঠের তক্তা বিছানো হয়, যা পুরো কাঠামোর ভারসাম্য রক্ষা করে। এরপর বিশেষ চুনাপাথর ব্যবহার করে ফাউন্ডেশন তৈরি করা হয়। লবণাক্ত পানির সংস্পর্শে গুঁড়িগুলো ফুলে ওঠে এবং আরও মজবুত হয়। আশ্চর্যজনকভাবে 1000 বছর পেরিয়ে গেলেও আজও এই কাঠের পাইলগুলো অক্ষত অবস্থায় ভেনিস শহরের ওজন বহন করছে। ভেনিসের ফাউন্ডেশন স্থাপনের পর এর ওপর ভবন নির্মাণের কাজ শুরু হয়। প্রাথমিকভাবে কাঠের ঘর তৈরি করা হতো, তবে এগুলো রান্নার সময় প্রায়ই আগুনে পুড়ে যেত। এ সমস্যা সমাধানে ভবনে ইটের ব্যবহার শুরু হয়। ভবনগুলোকে হালকা রাখতে এবং মাটির ওপর অতিরিক্ত চাপ এড়াতে সাধারণত 3 তলার বেশি উচ্চতার বাড়ি নির্মাণ করা হতো না। ইটের দেয়ালের মধ্যে চুনাপাথরের গুঁড়ো দিয়ে তৈরি বিশেষ এক ধরনের মর্টার ব্যবহার করা হতো, যা দেয়ালগুলোকে মজবুত রাখার পাশাপাশি নমনীয় করত। ভবনের মেঝে ও অভ্যন্তরীণ দেয়াল কাঠের তক্তা দিয়ে তৈরি করা হতো। তক্তাগুলোতে লোহার রড ঢুকিয়ে বাইরে থেকে আটকে দেওয়া হতো, যা বাড়ির কাঠামোকে দৃঢ়তা দিত। এই পদ্ধতি ভেনিসে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ফলে অল্প সময়ের মধ্যেই পুরো দ্বীপগুলোতে বাড়িঘর গড়ে উঠতে শুরু করে। ভেনিসের প্রসার ঘটেছিল বেশ ব্যতিক্রমভাবে। সাধারণত শহরগুলো বাইরের দিকে প্রসারিত হয়, কিন্তু ভেনিসের দ্বীপগুলো অভ্যন্তরের দিকে প্রসারিত হতে থাকে। এ সময় কম পানিতে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ঘোড়ায় চড়ে যাওয়া যেত। আগে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে নৌকার ওপর নির্ভর করতে হতো। তবে জনসংখ্যা বাড়ার সাথে সাথে দ্বীপগুলো পরস্পরের কাছাকাছি আসতে থাকে এবং সংযোগ বাড়ানোর জন্য সেতু নির্মাণ শুরু হয়। ভেনিস শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি ছিল দ্বীপগুলোকে একত্রে সংযুক্ত করা। প্রথম 500 বছর ধরে দ্বীপগুলো আলাদা ছিল, কিন্তু জনসংখ্যা ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে সংযোগের প্রয়োজনীয়তা বাড়ে। ভেনিসের প্রধান ব্যবসায়িক কেন্দ্র রিয়ালটোকে সংযুক্ত করতে প্রথমে একটি সাধারণ কাঠের ব্রিজ তৈরি করা হয়, যাকে কন্টন ব্রিজ বলা হতো। এটি একটি ভাসমান কাঠামো ছিল, যার সাহায্যে রিয়ালটোতে পৌঁছানো সহজ হয়ে ওঠে। তবে ব্রিজটি ভাসমান হওয়ার কারণে বৃষ্টি কিংবা ভারী মালামাল পরিবহনের সময় এটি হেলে দুলে যেত এবং এর থেকে লোকজন প্রায়ই পড়ে যেত।
পরবর্তীতে এখানে একটি স্থায়ী কাঠের ব্রিজ তৈরি করা হয়, কিন্তু 1310 সালে একটি রাজনৈতিক সংঘর্ষের সময় এই ব্রিজটিতে আগুন লাগানো হয়। আশ্চর্যজনকভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও এটি আরও 140 বছর ধরে ব্যবহৃত হয়েছিল। তবে অতিরিক্ত লোডের কারণে 1444 সালে এটি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত রিয়াল্টোতে স্থায়ী সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি তৈরি করতে একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যার মাধ্যমে এখানে হাজার হাজার বাড়ি নির্মিত হয়েছিল। ভেনিসের প্রথম পাথরের ব্রিজ নির্মাণ করতে 12,000 কাঠের পাইলস খালের দুপাশে বসানো হয়। এর ওপর 10,000 টন ওজনের একটি পাথরের খিলান নির্মাণ করা হয়। এই পদ্ধতিতে তৈরি রিয়াল্টো ব্রিজ এতটাই সফল হয়েছিল যে ভেনিস জুড়ে একই পদ্ধতিতে আরও পাথরের ব্রিজ নির্মাণ শুরু হয়। আজও রিয়াল্টো ব্রিজ হাজারো মানুষের ভিড় সামলে দাঁড়িয়ে আছে এবং দ্বীপগুলোতে যাতায়াত সহজ করেছে। ভেনিসে কোনো রাস্তা নেই, শুধুমাত্র খাল রয়েছে যা পরিবহনের মূল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে শহরের যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানো সম্ভব। অন্যান্য শহরে পথচারী ও ঘোড়ার গাড়ির জন্য নির্ধারিত রাস্তা থাকায় যানজট ছিল, কিন্তু ভেনিসে পথচারীদের চলাচলের পথ ও নৌকার পথ আলাদা হওয়ায় এ সমস্যা ছিল না। ভেনিসের অবস্থান এটিকে ব্যবসায়িকভাবে সমৃদ্ধ করেছিল। এটি এড্রিয়াটিক সাগরের শেষ প্রান্তে অবস্থিত, যা ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত। ভূমধ্যসাগর ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল হওয়ায় এটি ছিল পণ্য পরিবহনের প্রধান পথ। পশ্চিম ইউরোপে পণ্য পাঠানোর জন্য জাহাজগুলো সহজেই ভেনিসে পৌঁছাতে পারত। এর ফলে ভেনিস ধনী শহরে পরিণত হয় এবং আশেপাশের দেশ থেকেও মানুষ এখানে বসতি স্থাপন শুরু করে। এতে করে অল্প সময়ের মধ্যে ভেনিসের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। তখন ভেনিসে খাবার পানির চাহিদা সীমা ছাড়িয়ে যায়। যদিও ভেনিস পানি দ্বারা বিস্তৃত, তবে এটি লবণাক্ত সমুদ্রের পানি যা পান করা যায় না। প্রাকৃতিক ঝর্ণা বা নদী না থাকায় এখানে মিঠা পানি জমে না। ভেনিসে খাবার পানি মূল ভূখণ্ড থেকে গ্রামে নৌকায় বোঝাই করে আনা হতো, কিন্তু যখন এখানকার জনসংখ্যা 1,70,000-এ পৌঁছায় তখন খাবার পানির অভাব দেখা দেয়। তখন ভেনিসের প্রকৌশলীদের আবারও মাথা খাটানোর প্রয়োজন হয়ে ওঠে। ভেনিসের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাবার পানি সংগ্রহের ব্যবস্থা করা না গেলে এখানে ব্যবসা ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারত। ভেনিসের কিছু দ্বীপ ছিল যেখানে তখনও নির্মাণ কাজ শুরু হয়নি। সেসব দ্বীপে বৃষ্টির পানি সংগ্রহের জন্য গভীর গর্ত খনন করা হয় এবং তাদের দেওয়ালগুলো মাটি ও মর্টার দিয়ে ওয়াটারপ্রুফ করা হয়। আপনি যদি ভাবেন এই গভীর গর্তে বৃষ্টির পানি সরাসরি সংগ্রহ করা হবে, তা কিন্তু নয়। ভেনিসের চিন্তাভাবনা ছিল উন্নত। এই গর্তে কূপ তৈরি করে এর চারপাশে বালি এবং পাথর ঢেলে দেওয়া হয়েছিল এবং তার উপর টাইলস দিয়ে মসৃণ মেঝে তৈরি করা হয়েছিল। উপরের মেঝেতে কিছু গর্ত রাখা হয়েছিল যাতে তার মধ্য দিয়ে বৃষ্টির পানি ঢুকে যেতে পারে। এ পানি বালি ও পাথরের মধ্য দিয়ে গিয়ে কূপে জমা হতো এবং তা পরিশোধিত হয়ে যেত। এটি পানি পরিশোধনের প্রাকৃতিক প্রক্রিয়া ছিল। যখন বৃষ্টির পানি পাহাড় থেকে নিচে নেমে আসত, পাথর ও খনিজ পদার্থের মধ্য দিয়ে যাওয়ার পর তা সম্পূর্ণরূপে পরিষ্কার ও পানযোগ্য হয়ে যেত। এই প্রক্রিয়া ভেনিসের ফিল্টার সিস্টেমের মতো কাজ করত। যত দ্রুত জনসংখ্যা বাড়তে থাকে, ভেনিসে বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা আরও বাড়ানো হয়। আশেপাশের বাড়ির ছাদে পাইপ বসানো হয় যাতে বৃষ্টির পানি সরাসরি গর্তে প্রবাহিত হয়। এ ধরনের পানি সংগ্রহের জন্য মেঝের ক্ষেত্রফলও বৃদ্ধি করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে ভেনিসে 600টিরও বেশি ছোট বড় ফিল্টার কূপ স্থাপন করা হয়েছিল। 10 থেকে 12টি বাড়ি একসঙ্গে এই ফিল্টার ব্যবস্থার সুবিধা নিতে শুরু করে। এছাড়াও ভেনিসের একটি বড় সমস্যা ছিল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সাধারণত অন্যান্য শহরে ভূগর্ভস্থ পয়ঃনিষ্কাশন লাইন স্থাপন করা হয় যা বর্জ্য বহন করে শহর থেকে দূরে নিয়ে যায়, কিন্তু ভেনিসে গ্রাউন্ড না থাকায় পয়ঃনিষ্কাশন লাইন কোথায় স্থাপন করা হবে? তখন পর্যন্ত ভেনিসের মানুষ তাদের বর্জ্য খালে ফেলত এবং যাদের বাড়ির সামনে খাল ছিল না তারা তাদের বর্জ্য রাস্তায় ফেলত, যার কারণে রাস্তা প্রায়ই দুর্গন্ধে ভরে থাকত। 16 শতাব্দীতে ভেনিসিয়ানরা বাড়ি থেকে বর্জ্য অপসারণের জন্য ড্রেন তৈরি করেছিল, যার সাহায্যে বর্জ্য সরাসরি খালে পড়ত। এসব ড্রেনগুলো খালের স্বাভাবিক স্তরের উপরে স্থাপন করা হয়েছিল, যার ফলে ড্রেনের তরল বর্জ্য সাথে সাথে খালে পড়লেও কঠিন বর্জ্য ড্রেনের মধ্যেই পড়ে থাকত এবং জোয়ারের সময় খালের পানি বৃদ্ধি পেলে পানি ড্রেনের মধ্যে ঢুকে কঠিন বর্জ্যকে খালের দিকে টেনে নিয়ে যেত।
সমুদ্রে দিনে 2 বার জোয়ার হয়, এতে করে ড্রেনগুলো দিনে 2 বার পরিষ্কার হয়ে যেত। জোয়ার ও ভাটার কারণে সমুদ্রের পানি দিনে 2 বার ভেনিসের খালে প্রবেশ করে দূষিত পানির জায়গা নিয়ে নিত। এভাবে শুধু বাড়ির ড্রেনগুলোই নয়, বরং ভেনিসের খালগুলো পরিষ্কার থাকে এবং সমুদ্রের লবণাক্ত পানি জীবাণু নাশক হিসেবেও কাজ করে। আজও এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেনিসে কার্যকরীভাবে কাজ করছে। আশ্চর্যের বিষয়, 1000 বছর আগে ভেনিস নির্মাণে যে প্রকৌশল ব্যবহার করা হয়েছিল তা এখনও কার্যকরী। বিল্ডিং ফাউন্ডেশন, ক্যানাল, ব্রিজ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেনিসের জন্য একটি অনন্য প্রক্রিয়া। একসময় বারবারিয়ান আক্রমণ থেকে বাঁচতে নির্মিত এই শহর এখন বিশ্বের বিস্ময়। ভেনিসের মানুষদের অসাধারণ প্রকৌশল, দক্ষতা আর সৃজনশীলতা সত্যিই প্রশংসার যোগ্য। তবে ভেনিস ধীরে ধীরে মাটিতে তলিয়ে যাচ্ছে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যার কারণে প্রতি বছর শহরটি 1 থেকে 2 মিলিমিটার পানিতে ডুবে যাচ্ছে। এটি পৃথিবীর একমাত্র শহর যেখানে গাড়ি বা মোটর বাইক নেই। এখানে প্রতি বছর বন্যা হয়, শীতকালে পানির উচ্চতা বেড়ে যায় এবং হাঁটার পথগুলো প্রায় পানির নিচে চলে যায়। প্রতি বছর ভেনিসে 60 লক্ষ মানুষ পরিদর্শন করে, তবে বর্তমানে এখানে স্থায়ী জনসংখ্যা 50,000-এরও কম। এই ছিল জ্ঞানগোপন এর আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।